আমরা ক্লাস 8-এর ইতিহাস নিয়ে আলোচনা করছি। প্রথম অধ্যায়ের আজ সমাপ্তি পর্ব। সেখানে ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। এটাই এখনকার আলোচনার বিষয়। আধুনিক ইতিহাস লেখার জন্য উপাদান নানা রকম। বর্তমানের তুলনায় আধুনিক ইতিহাসের সময়টা অনেক কাছাকাছি বলে বিভিন্ন উপাদান এখনও হাতের কাছে পাওয়া যায়। গত 400-500 বছরের কাগজপত্র, বই, ছবি আঁকা ইত্যাদি নানান জিনিস আছে যা এখনও নষ্ট হয়নি। প্রাচীন যুগে তো নষ্ট হয়ে যায়, পাওয়া মুশকিল, তাই অনেক কিছুর উপরে নির্ভর করতে হয়, মাটি খুঁড়তে হয়, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে ইতিহাস রচনার জন্য কাজে লাগাতে হয়। কিন্তু আধুনিক যুগের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তেমন নয়। তাছাড়া তাছাড়া নানা বৈজ্ঞানিক উপায়ে এইসব উপাদানকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হয়েছে। আগে তো সেইভাবে রক্ষণাবেক্ষণ করা যেত না, বা তারা তাদের প্রয়োজন অনুভব করেননি। ইতিহাস রচনার যে কনসেপ্ট সেটা তো সেভাবে গ্রো করেনি তখন, তাই তারা রক্ষণাবেক্ষণের কথাও ভাবেননি। সব মিলিয়ে পৃথিবী জুড়েই আধুনিক সময়ের ইতিহাস লেখার উপাদানের বৈচিত্র্য অনেক বেশি। যত রকম হবে তত বৈচিত্র্য বাড়বে, তাই তো? কারণ তথ্য আছে অনেক। ভারত ইতিহাস ও তার ব্যতিক্রম নয়। প্রশাসনিক কাগজপত্র এগুলো সব একটা উপাদানের কথা হচ্ছে, কিন্তু কি না, প্রশাসনিক কাগজপত্র, বিভিন্ন বই, ডায়েরি, চিঠি, এগুলো থেকে শুরু করে জমি বিক্রির দলিল বা রোজকার যে বাজারের ফর্দ, সেগুলো সবই ইতিহাসের উপাদান, সবই ইতিহাসের উপাদান। আবার ছবি, মানচিত্র, পোস্টার, বিজ্ঞাপন, সংবাদপত্র, কত রকম জিনিস ব্যবহার হয় এই ইতিহাস লেখার কাজে। তবে বিভিন্ন উপাদান বিভিন্নভাবে ব্যবহার করতে হয়। ধরা যাক কারো আত্মজীবনী থেকে তার সময়ের ইতিহাসের উপাদান পাওয়া যায়, কিন্তু সোজাসুজি সেই যে আত্মজীবনী, তাকে যদি আমরা ব্যবহার করে দিই ইতিহাসে, মানে সেখানে প্রাপ্ত তথ্য যদি সরাসরি তুলে ধরি, তাহলে তো মুশকিল। কেন মুশকিল? কারণ যিনি আত্মজীবনীটি লিখেছেন তিনি তার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, এই যে ব্যাপারটা রয়েছে, এই যে দৃষ্টিভঙ্গি আর বিচারধারা, কেমন, এটা তো যিনি লিখছেন আত্মজীবনীর, এটা তাঁর। তো সেই বিচারধারা থেকে সব কিছুই যদি ব্যাখ্যা তিনি যা করেছেন, তিনি তো তারটাতে তার চিন্তাধারা অনুযায়ী ব্যাখ্যা করবেন। সেই ব্যাখ্যাটাকে যদি ঐতিহাসিক সরাসরি বা পুরোপুরি মেনে নেন, না বিচার করেই, তাহলে মানে ঐতিহাসিক যে ইতিহাস রচনা করবেন সেটা ওই আত্মজীবনী লিখেছেন যিনি, সেই লেখকের কথাটাতেই, তার বিচার পদ্ধতিটাকেই, তার দৃষ্টিভঙ্গিটাকে, তার দর্শনটাকেই তিনি মেনে নিলেন। তাহলে এক পেশে হয়ে গেল ব্যাপারটা। তাই ঐতিহাসিককে হতে হবে নিরপেক্ষ, যুক্তিবাদী। কেমন? অ্যাকচুয়ালি চাই ওই ইতিহাস লিখতে গেলে চাই একটা ঐতিহাসিক অনুসন্ধান। আর ঐতিহাসিক অনুসন্ধিৎসা মানেই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক অনুশীলন বা অনুসন্ধান। সেখানে যুক্তিটাই বড় কথা, প্রমাণটাই আসল কথা। সেইভাবে তাকে দেখতে হবে, তা নাহলে এক পেশে হয়ে যাবে। যেমন মনে করো, এই যে উইলিয়াম ওয়েডার বার্ন নামটা মনে রাখবে, কেমন? উইলিয়াম ওয়েডার বার্ন, ইনি কী করেছিলেন? অ্যালান অক্টেভিয়ান হিউম তার জীবনী লিখেছিলেন। হিউমকে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এই প্রতিষ্ঠাতা কথাটা যে বললাম, এই ধারণাই ছিল, কিন্তু এখন সেটা পাল্টে গেছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব হিউমকেই দিয়েছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন। তো ওয়েডারবার্ন যদি এটা করে থাকেন, আর আমরা যদি সেটাকে মেনে নিই কোনো প্রশ্ন ছাড়াই, কোনো বিশ্লেষণ ছাড়াই, তাহলে আমরা অন্ধ অনুসরণ করলাম, ওয়েডারবার্নকেই ফলো করলাম। তাই কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্বটা ওয়েডারবার্নকেই দিয়ে গেলাম, তাই হবে। কিন্তু তা করা হয়নি, কেননা পরে দেখা গেছে যতটা কৃতিত্ব হিউমকে দেয়া হয়, আদৌ ততটা কৃতিত্বের দাবিদার হিউম নন। ঐতিহাসিক যদি শুধু ওয়েডারবার্নের কথায় মেনে নিতেন, তাহলে নতুন বিশ্লেষণ পাওয়া যেত না। অর্থাৎ সমস্ত উপাদানকেই এই প্রশ্ন করতে হবে,
এই যে প্রশ্ন করা, তাকে খুঁটিয়ে বিচার করা, ভেঙে চুরে দেখতে হবে, ওলট পালট করে দেখতে হবে। কে দেখবে? ঐতিহাসিক। কোন দৃষ্টিভঙ্গিতে? ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে। সেই দৃষ্টিভঙ্গিটা কেমন? বিজ্ঞানভিত্তিক অনুসন্ধিৎসা, সেটাই ঐতিহাসিক অনুসন্ধিৎসা। সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার চেষ্টা করতে হবে, তবেই ইতিহাস পাওয়া যাবে। ভারত ইতিহাসের আধুনিক পর্বের বিষয়ে জানার অন্যতম উপায় হলো ফটোগ্রাফ। আর একটা বিষয় চলে আসছে উপাদানের, এটা হচ্ছে ফটোগ্রাফ, অর্থাৎ ক্যামেরায় তোলা ছবি। এই সময় ছবির অনেক সংগ্রহ থেকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ইতিহাসের নানান কিছু তথ্য পাওয়া যায়। তবে ফটোগ্রাফগুলিও পুরোপুরি ব্যক্তিক নয়, মানে আত্মজীবনী বা জীবনের ক্ষেত্রে লেখক যেমন নিজের ইচ্ছে মতো লিখতে পারেন, তেমনি ছবি যিনি তুলেছেন তার দেখার উপরেই ক্যামেরার দেখা নির্ভর করে। ক্যামেরা তো যা দেখে তাই সে তোলে, কিন্তু ক্যামেরাকে অপারেট করে কে? ক্যামেরাম্যান, অর্থাৎ যিনি ছবিটা তুলছেন। তাহলে তিনি যেভাবে ক্যামেরাকে অপারেট করছে, ক্যামেরা সেভাবেই অপারেটেড হচ্ছে। সুতরাং কোন কোন অঞ্চল জুড়ে কতটা পার্শ্ববর্তী আনুষঙ্গিক যে অঞ্চল, সেগুলোকে নিয়ে ক্যামেরাম্যান ছবিটা তুলবেন, সেটা নির্ভর করছে ক্যামেরাম্যানের দেখার ভিতর দিয়ে, অর্থাৎ তিনি লেন্সের ভিতর দিয়ে যে দৃশ্য নিজের চোখে লক্ষ্য করছেন এবং যে অংশটাকে তিনি ফটোর মধ্যে রাখতে চাইছেন, সেটাই ফটোতে আসছে। সুতরাং এই যে ক্যামেরার ভিতর দিয়ে তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এখানে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে একই বিষয়ের দুজনের তোলা দুটি ছবি দুরকম হয়, তাই দুটি ছবির অর্থও দুরকম হতে পারে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা ছবি আছে, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রধানত এই সুভাষচন্দ্র বসু, আর এখানে আছেন মহাত্মা গান্ধী, যদি এই পাশে আছেন মানে বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেল। যাই হোক, এইরকম একটা ছবি। এই ছবিটার প্রসঙ্গে আমরা কি দেখছি? 1938 খ্রিস্টাব্দ, 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসে, মানে কংগ্রেসের হরিপুরা অধিবেশন যে স্থানে বসতো, সেই বার্ষিক অধিবেশন সেই নামেই সেটা পরিচিত হতো। তাই হরিপুরাতে বসেছিল বার্ষিক অধিবেশন 38 খ্রিস্টাব্দে, তাই হরিপুরা কংগ্রেস। অধিবেশনের সময় তোলা একটা ফটোগ্রাফ। ছবিতে গান্ধী সুভাষ হাস্য মুখে আলাপে ব্যস্ত, অথচ ওই সময়ে নানা প্রসঙ্গে দুজনের মধ্যে নানান মতবিরোধ তৈরি হয়েছিল। এমনকি পরের বছর সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন, অথচ সেটা হচ্ছে পরের বছর মানে 1939 খ্রিস্টাব্দে। গান্ধীজি চাননি সুভাষ বোস সভাপতি হন, তাই তিনি তার নিজের প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন পট্টভী সীতারামাইয়াকে। তাকে পরাজিত করে, চ্যালেঞ্জ জানিয়ে পরাজিত করে 203 ভোটে জয়ী হয়েছিলেন সুভাষ বোস। তাহলে এই সময় থেকেই তোমরা বুঝতেই পারছো যে তাদের মধ্যে অবশ্যই একটা চাপা বিরোধ চলছে, দ্বন্দ্ব চলছে। অবশ্যই দ্বন্দ্বটা হাতাহাতি মারামারি ব্যাপার স্যাপার না, সেটা হচ্ছে আদর্শগত কনফ্লিক্ট। ভারতের স্বাধীনতা সংগ্রাম কোন পথে এগোবে, বা স্বাধীনোত্তর ভারতবর্ষ কোন দিকে এগোবে। ফলে ফটোগ্রাফির পেছনে ইতিহাস জানা না থাকলে ফটোগ্রাফ নিয়ে সবসময় ঠিক মনোভাব প্রতিফলিত করা যায় না, মানে ফটোগ্রাফ সঠিক মনোভাব প্রতিফলিত করে না। এখানে দুজন হাসছে, এই দুজন হাসছে, দুজনের যে হাসি মুখ, সেটা দেখে কি তাদের রিলেশনটা রিফ্লেক্টেড হয়? কংগ্রেসের সম্পর্কটা কি, মানে পারস্পরিক সম্পর্কটা কি প্রতিফলিত হয়? হয় না। সুতরাং ছবিই যথেষ্ট নয়। নেক্সট বিষয়ে আমরা আসি, সেটা হচ্ছে এই যে প্রশাসনিক নথি, কেমন প্রশাসনিক নথিপত্রের ক্ষেত্রে এই যে দেখার পার্থক্যটা বড় হয়ে দাঁড়ায়। যেমন ব্রিটিশ সরকারের চোখে বাংলা তথা ভারতের বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহের আন্দোলনগুলি প্রায়শই হাঙ্গামা বা হাঙ্গামা বা উৎপাত বলে, বা অ্যাকচুয়ালি রায়ট যেটাকে আমরা বাংলা বলি, সেটাকে মানে ইংরেজিতে বলে রায়ট। দাঙ্গা, হাঙ্গামা, উৎপাত কাছাকাছি শব্দ ধরা পড়েছে। তাদের লেখাতে সরকারি নথিপত্রেও তেমনি বিশ্লেষণ চোখে ধরা পড়বে। অথচ ওই আন্দোলনগুলি ভারতে ঔপনিবেশিক শক্তি বিরোধী আন্দোলন হিসেবে দেখালে সেগুলির অন্য মাত্রা চোখে পড়বে। তখন তিতুমির, বিরসা মুন্ডা,
সিধু কানহু এদের কাউকেই আর হাঙ্গামাকারী বলা যাবে না, বরং আমরা তখন বলবো স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশরা তাকে সেভাবে দেখবে, আর আমরা দেখব তাকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে। কেমন? এইভাবেই আমরা তাকে বিচার করব। যাই হোক, লেখাটা কেটে যাচ্ছে বলে একটু ছোট করে দিলাম। এখন দেখো, এর থেকে বোঝা যাচ্ছে যে ইতিহাসকে দেখা বা বিশ্লেষণ করাটা নির্ভর করে তাদের দেখার বা বোঝার ভঙ্গির উপরে, আর সেই দেখার বা বোঝার ভঙ্গির সঙ্গে জড়িয়ে থাকে নানা কিছু। সেই সবের মধ্যে সাম্রাজ্যের স্বার্থ, উপনিবেশ বিস্তারের আগ্রহ, জাতীয়তাবাদের আদর্শ ইত্যাদি থাকতে পারে। তাহলে বোঝা দরকার যে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, জাতীয়তাবাদ এগুলো কাকে বলে। সাম্রাজ্যবাদ একটি প্রক্রিয়া, এখানে একটু ধ্যান ধারণা দেওয়া হচ্ছে, এটা একটু খেয়াল রাখো। সাম্রাজ্যবাদ হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শক্তিমান দেশ বা অথবা রাষ্ট্র আরেকটি দুর্বল দেশ বা রাষ্ট্রের উপর প্রভুত্ব কায়েম করে তাকে নিজের দখলে আনে। দুর্বল দেশটির অথবা রাষ্ট্রের জনগণ, সম্পদ সবকিছুকে শক্তিমান দেশ বা রাষ্ট্রটি নিজের প্রয়োজন মতো পরিচালনা করে। এর ফলে শক্তিমান দেশ যখন তার অধীন দুর্বলের ইতিহাস খুঁজতে চায়, তখন জেমস মিলের মতো পরিস্থিতি তৈরি হয়। কেমন? দুর্বলের ইতিহাসকে কেবল খাটো করে দেখার প্রবণতা থাকে। বলা শুরু হয় দুর্বল শুধু দুর্বল নয়, অসভ্যও, তাই তার ইতিহাস নেই। কারণ ইতিহাস কেবল সভ্য মানুষের হয়। কেবল ইতিহাসহীন অসভ্য মানুষগুলো যাতে সভ্য হয়ে উঠতে পারে, তার জন্য তাদের সাম্রাজ্যের মধ্যেই রেখে দেওয়া ভালো। সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের যোগাযোগ স্পষ্ট। এবার উপনিবেশবাদ নিয়ে কিছু কথা বলা হচ্ছে। সাম্রাজ্যবাদের কথা বলা হলো, এবার উপনিবেশবাদ। ধরা যাক ভারতের অর্থনীতি এক সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ মোতাবেক চলত। বাংলায় নীল চাষ করা হতো ইংল্যান্ডের কাপড়ের কলে নীলের চাহিদার কথা মাথায় রেখে। কারণ নীল ছিল একটা রঞ্জক, তা দিয়ে কাপড় রং করা হতো। তাতে করে বাংলার ধান, পাট ইত্যাদি চাষ নষ্ট হয়। মনে রাখবে যে একবার যে জমিতে নীল চাষ করা হতো, সেই জমিতে পরপর 3 বছর আর এই ধান, পাট বা খাদ্যশস্য ইত্যাদি উৎপাদন করা সম্ভব হতো না, ভালো হতো না, উর্বরতা নষ্ট হয়ে যেত। বাংলায় অনাহার, দুর্ভিক্ষ ইত্যাদি দেখা দিত। তাহলে নীল চাষের জন্য এটা হচ্ছে এই যে একটি অঞ্চলের জনগণ বা সম্পদকে অন্য আর একটা অঞ্চলের স্বার্থে ব্যবহার করা, এটাই উপনিবেশের মূল কথা। কেমন? এই কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকে যেন। যতদিন ইতিহাস নিয়ে আলোচনা করবে ততদিন এই আগে সাম্রাজ্যবাদের কথা বললাম, এখন উপনিবেশের কথা বলছি, এই কথাগুলো মনে রাখবে। ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতের কৃষিজ ফসল ব্রিটেনের স্বার্থে উৎপাদন হবে। সাম্রাজ্যবাদী ভাবধারার বিরুদ্ধে ভারতের শিক্ষিত জনগণ ধীরে ধীরে নিজেদের মধ্যে জোট বাঁটলেন। ইংরাজি শিক্ষা সরকারি চাকরি পেলেও দেশীয় সমাজে শিক্ষিত জনগণ নিজেদের মতো করে নিজেদের দাবিগুলিকে নিয়ে কথা বলা শুরু করে। শুরু করলেন। এই চর্চা থেকে ইতিহাসও বাদ পড়ল না। মিলের ইতিহাসের যুক্তিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিশ্লেষণের বিপক্ষে ব্যবহার করা শুরু হলো। খোঁজা হলো প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস। দেখা গেল যেভাবে ব্রিটিশরা ভারতের ইতিহাস নেই, তার ঠিক কথা নয়। ইতিহাস আছে, শুধু বিভিন্ন উপনিবেশ থেকে তাকে চেহারা দিতে হবে। সেই যে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, আমি তুমি সবাই ইতিহাস লিখব, সেই কাজটা শুরু হয়ে গেল। দেশের মানুষ যখন ভারতের ইতিহাস লিখলেন, তখন বিভিন্ন ঘটনার মধ্যে বিশ্লেষণ হলো। সাম্রাজ্যের স্বার্থের উল্টো দিকে দেশের চিন্তার ইতিহাসে জায়গা পেতে শুরু করলো। সিরাজউদ্দৌলা নিরীহ ব্রিটিশ কর্মচারীদের হত্যা করেছেন বলে অভিযোগ তুলেছিলেন ব্রিটিশ ঐতিহাসিক। ভারতীয় ঐতিহাসিক অঙ্ককোষে যুক্তি দিয়ে প্রমাণ করে দিলেন সেই অভিযোগ মিথ্যা। ইতিহাসের মধ্যে ঢুকে পড়ল সাম্রাজ্যের বিরুদ্ধে দেশীয়
তথা জাতীয়তাবাদী দ্বন্দ্বের বিশ্লেষণ। আগামী 1 বছরের ইতিহাস তথা তথ্য ধারণার বিশ্লেষণের পাশাপাশি এই দ্বন্দ্বগুলোও চোখে পড়বে। এই বইয়ের নানা স্তরে তার সঙ্গে প্রায় 250 বছরের কাল পড়বে, কীভাবে বদলে গেল ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা, তার হদিশও পাওয়া যাবে। আস্তে আস্তে দেখা যাবে ইতিহাস যেন দূরে থাকছে না, ঢুকে পড়ছে, ছুঁয়ে যাচ্ছে বর্তমানকেও, পরিবারের একটু বয়স্ক মানুষ। এইভাবে তোমরা এই অংশগুলো একটু পড়ে নেবে, দেখবে এর মধ্যে আর বিশেষ কিছু নেই। কেমন? আচ্ছা, আপাতত এখানে রাখছি।